কিরে রমজান, তুই ঠিক আছিস তো? তোর কোনো সমস্যা হয় নাই? না না ওস্তাদ, আমি 100% ঠিক আছি। ওরা আমার কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই। তার আগে আপনি আইসা উপস্থিত হয়েছেন। তা ওস্তাদ, এভাবে আপনাকে হঠাৎ কে খবর দিল আমাকে এখানে তুলে নিয়ে আসার? আর আপনি কিভাবে এইখানে যে আমাকে নিয়ে এসেছে সেটা বুঝতে পারলেন ওস্তাদ? রমজান, আমার নাম শামসু, কুবা শামসু। আমাকে ফাঁকি দিয়ে তোকে এইখানে তুলে নিয়ে আসবো, আর আমি সেইটা জানতে পারবো না? এমন হয় নাকি রে? তোরে যে এইখানে তুলে নিয়ে আসছে সেটা আমি মুহূর্তের ভিতরেই খবর পাইয়া গেছি। তাই তো সরাসরি তোরে উদ্ধার করতে এইখানে চলে আসলাম। আমার চোখ ফাঁকি দিয়া আমার ছোট ভাইরে তুলে নিয়ে আসবো, এত বড় সাহস কারো হয়ে সারে নাই রে। তোরে যেই জায়গায় লুকায় রাখুক না কেন, এই শামসু ঠিকই সেইখান থেকে বের করে নিয়ে আসবো। আর তোরে এইখানে তুলে নিয়ে আসার বিষয়টা নরেশি আমাকে ফোনে জানাইছে যে হোটেল থেকে একদল সন্ত্রাসী তোরে তুলে নিয়ে যাইতেছে। হরে রমজান, তোরে যখন হোটেল দিঘা তুলে নিয়ে যায় তখন আমি হোটেলের বাইরে দাঁড়িয়েছিলাম। ওরা অনেক কয়জন অস্ত্র সহকারে ছিল, তো তাই আমি তোরে উদ্ধার করার জন্য এগিয়ে যেতে পারি নাই। তাই বিষয়টা আমি ফোনে শামসু ভাইকে জানিয়ে দেই। পরের বিষয় শামসু ভাই নিজেই হ্যান্ডেল করে। দূরবে, তোর জন্যই তো এত কিছু হয়েছে। তুই যে বাইরে গেছস আর আসার নামই নাই, সেই জন্যই তো ওরা সুযোগ পায়া ভিতরে ঢুকছে। আর তবে তুই না থাইকাও ভালোই হয়েছে এক হিসাবে। তুই থাকলেও কিছু করা যাইতো না, ওরা সংখ্যায় অনেক বেশি ছিল। তোরে সহ তুলে নিয়ে আইসা পড়তো, তখন উস্তাদকে জানানোর মতো কেউ থাকতো না। যাই হোক, ভালোই হয়েছে, ওরা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তার আগেই উস্তাদ আইসা আমারে উদ্ধার করে নিছে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। এ হয়েছে রমজান, এত কথা বলার প্রয়োজন নাই এখন। তা ওদের দুইজনের ভিতরে দুইজনই কি ডেট হয়েছে নাকি, না কেউ জীবিত আছে? চেক করে দেখছস তুই? না না ওস্তাদ, দুইটা একেবারে স্পট ডেট, একজনও জীবিত নাই। ওদেরকে না মাইরা ওস্তাদ জীবিত ধরতে পারলে তো আমার উপর কে এই হামলাটা চালাইলো সেটা জানা যাইতো, কিন্তু এখন তো সেটা বের করা সম্ভব হইব না। ওরা আমাকে আগে থেকেই চিনতো ওস্তাদ। হোটেলে আইসা সরাসরি আমার নাম ধইরা ডাকতেছিল। মনে হয় পূর্ব থেকেই আমাকে চিনে, আর আমাদের হয়তো কোনো বড় শত্রুই এই কাজটা করার জন্য ওদেরকে এখানে পাঠাইছে। আপনি কি ওদেরকে দেখা কোনো কিছু বুঝতে পারলেন এরা মূলত কার লোক হইতে পারে? এখনো তুই বুঝতে পারতেছিস না এরা কার লোক? এরা হচ্ছে লাল বাদশার লোক। লাল বাদশাই তোরেও তুলে নিয়ে যাওয়ার জন্য ওদেরকে পাঠাইছে। এবার এই বাদশাকে খুঁজে বের করতে হইব। এটা 100% লাল বাদশারই কাজ। তাছাড়া এত বড় সাহস আর কেউ দেখাইতে পারবো না। ওরে যেভাবে হোক আমার খুঁজে বের করতে হইব আগে। ওরে শেষ না করা পর্যন্ত কোনোভাবেই শান্তি পাইতেছি না। সমস্যা নাই ওস্তাদ, লাল বাদশার পিছনে আমি লাগছি। যেভাবে হোক ওরে এইবার খুঁজে বের করবই। আমার উপর আক্রমণ করার শাস্তি যে কতটা ভয়াবহ হতে পারে এটা এবার লাল বাদশাহ হারে হারে টের পাইব। যদি এইখানে কাস্টমের এই কাজে না আসতাম তাহলে তো এতদিন লাল বাদশার তথ্য আমি বের করে ফেলতাম। এইখানে আসার জন্যই তো তথ্যটা
বের করতে পারলাম না। তা ওস্তাদ, এখন কি করব? হোটেলে ফিরে যাবেন নাকি? না না রমজান, সরাসরি এইখান থেকে ঢাকাতে চলে যাইব। তুই আর নরেশ আমার সাথে চলে আয়। ঢাকাতে অনেক কাজ পড়ে আছে আমার। তারপর যায়া লাল বাসার ব্যবস্থা করতেছি। আগে এইখান থেকে আমাদের ঢাকাতে ব্যাক করতে হইব। আর এই লাশ দুইটা নিয়ে নদীতে ফালাই দিতে বল। ওস্তাদ এখনই যে ঢাকাতে সরাসরি চলে যাইতে চাইতেছেন? জাহাজ তো মনে হয় আনলোডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমাকে তো কাস্টম অফিসার 1 ঘন্টার সময় দিছিল, এরপরেই আমাদের সিরিয়াল চলে আসতো। এতক্ষণে হয়তো বা আনলোড করা শেষ হয়ে গেছে। মালগুলো এভাবে ফেলে রেখে কিভাবে ঢাকাতে চলে যায় ওস্তাদ? এই দিকের কাজটা শেষ করে তারপর যাইলে হয় না? ওই চিন্তা তোর করা লাগবে না। শামসুর মাল সময় মতো একাই পৌঁছে যাইব জায়গা মতো। তোর এইখানে আর থাকার কোনো প্রয়োজন নাই। তুই আমার সাথে ঢাকাতে চল। ওইখানে অনেক কাজ পইরা আছে। লাল বাদশার তথ্য বের করতে হইব যেভাবে হোক। লাল বাদশা এখন আমার গলার কাটা হইয়া গলায় আটকে আছে। এই কাটা যত তাড়াতাড়ি সম্ভব বের করতে হইব। তাড়াতাড়ি চল আমার সাথে। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। আরে তোফায়েল যে, বসো তোফায়েল। শফিক আইছো দেখি। শফিক তুমি অবশ্য। লিডার, বগুড়ার নবনির্বাচিত জনগণের প্রতিনিধি শফিককে আপনার সাথে দেখা করাইতে নিয়ে আসলাম। ভালো করছো শফিককে এখানে নিয়ে আইসা। তা শফিক, কি অবস্থা তোমার? এই তো লিডার, আপনাদের দোয়ায় ভালোই আছি। লিডার, মনে হয় আমার উপর হয়তোবা রাগ করে আছেন যে আমি দলের সিদ্ধান্তর বাইরে গিয়ে নির্বাচন করছি। আসলে লিডার, আমার এলাকায় আমার খুব জনপ্রিয়তা ছিল। জনগণের সবসময় বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়াতাম দেখে জনগণ আমাকে খুব ভালোবাসতো। কিন্তু শামসু ব্যক্তিগত ইস্যুর কারণে আমাকে নমিনেশন না দিয়ে তোতার মতো ফলস একটা চ্যাংরাকে নমিনেশন দেয়। যদি আমি ওইখানে তোতার বিরুদ্ধে না দাঁড়াতাম তাহলে হয়তোবা ওই আসনটা বিরোধী দলের নেতারাই পেয়ে যেত। তাই আমি এই সিদ্ধান্ত নিছি। লিডার, রাগ করবে কেন শফিক? তুমি যে সত্যি জনগণের সেবামূলক কাজ করে এসেছ এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা তোমার কতটা সেটা তুমি তো লিডারের কাছে প্রমাণ করে দিছই। আর শামসু যে তোমাকে নমিনেশন না দিয়ে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিছে সেটা তো সকলেই দেখতে পারলই। তোমার মতো জনপ্রিয় নেতাদেরকে জনতা পার্টির ভবিষ্যতে খুব প্রয়োজন। তাই তোমাদের মতো নেতারাই সবচাইতে বেশি মূল্যায়ন পাইব। বাদ দাও তো তোফায়েল, এইগুলো আলোচনা। যেটা হবার সেটা হয়ে গেছে। বর্তমানে সবাইকে মিলে ঝিলে জনতা পার্টিকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সে পরিকল্পনা নিয়ে কাজ করে যেতে হবে আমাদের। অতীতের কথা এখন আর তুইলা লাভ নাই। শোনো শফিক, আগামীকালকে তো তোমাদের শপথ নিয়া জনগণ যেরকম ভালোবাসা দিয়ে তোমাকে নির্বাচিত করেছে তুমিও সেই রকম জনগণের পাশে থেকে জনগণের সেবা করে যাবে। তা তো অবশ্যই লিডার, আপনারা আমার জন্য দোয়া করে যাবেন যাতে করে আমি জনগণের পাশে থেকে জনগণকে সেবা দিয়ে বারবার বগুড়া 7 আসনটি জনতা পার্টির কে উপহার দিতে পারি।
আর আমি যেন আমার দায়িত্ব সফলভাবে পালন করতে পারি, সেই জন্য আমার জন্য আপনারা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তোফায়েল, স্থায়ী কমিটির যে বৈঠক ডাকতে বলছিলাম সেটা নিয়ে কি করলা? যত দ্রুত সম্ভব আমাদেরকে তো নতুন সাধারণ সম্পাদক খুঁজে বের করতে হইব। সবাইকে আগামীকালকে ওদের শপথ গ্রহণ হয়ে যাওয়ার ফলে তারপরের দিন মিটিংয়ে ডাকো। যত দ্রুত সম্ভব আমি এই নতুন কমিটি গঠন করে দিতে চাই। সবার কাছে যে গ্রহণযোগ্যতা থাকবে সেই এবার সেক্রেটারির পদে বসতে পারবে, যাতে করে পরবর্তীতে আমার উপর কেউ কোনো দোষ দিতে না পারো। সমস্যা নাই লিডার, সবাই সময় মতো উপস্থিত থাকবেনি, ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আমি হানিফরে সব কিছু বইলা দিবনি, ওই সবাইরে জানাই দিব। আপনি এই বিষয় নিয়ে একদম টেনশন ফ্রি থাকেন। সবার মতামত নিয়েই নতুন সেক্রেটারি নির্বাচিত করা হইব লিডার। এখন তাহলে আমি উঠি লিডার। আচ্ছা ঠিক আছে তোফায়েল, যাও তাহলে তুমি। মাস্টার, মাটি দেওয়ার কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে, তাই এখন আর এই জায়গায় থাকার তো কোনো প্রয়োজন নাই। তাহলে আমি চলে যাই মাস্টার, তুমিও কি চলে যাইবা না এখানে কিছুটা সময় দেরি করবা? না না হাবিব ভাই, এখানে আর থাইকা কি হইব, সব কাজ কাম তো সম্পূর্ণ হয়েছে, আমিও চলে যাইমু। তা আপনি কি সরাসরি বাসায় বলে চলে যাইতে চাইতেছেন নাকি? ও বারে, শরীরটা একদম ভালো লাগতেছে না। সেই সকালবেলা বের হয়ে আইছি মঞ্জুরের মৃত্যুর খবর শুই না, এখন পর্যন্ত তো আর বাসায় যাই নাই, তাই এখন বাসায় চলে যাইতে চাইতেছি। ফ্রেশ ট্রেশ হইয়া বিকেলে তাহলে তোমার অফিসে আসবনি। তাইলে আর কি করার, আপনি তাহলে চলে যান বাসায়, আর বিকেলে পার্টি অফিসে চলে আইসেন, আপনার সাথে আলোচনা করার আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মাস্টার, বিকালবেলা আমি চলে আসবনি পার্টি অফিসে। এই জাহাঙ্গীর না থাকাতে একটু ঝামেলা হয়েছে, সব জায়গায় আমারই সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি পাড়া লাগে, সেই জন্যই বেশি সময় দিতে পারি না। সমস্যা নাই, বিকেলবেলা আমি চলে আসবনি। তাইলে আর ভাই আমি এইটি থাইকা কি করবনি, আমিও চলে যাই ডনরে নিয়া। তোতা, তুইও চলে যা, আর মন খারাপ করিস না, যা হবার হয়েছে। লোকটা তো মরেই গেছে, এখন আর এর উপর কোনো রাগ রাইখা কিছু হইব না, পারলে ক্ষমা করে দিস। ওইগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। তোরও এখানে দোষ ছিল, যার কারণে তোরও কিছুটা সাজা ভোগ করা লাগলো। আর এই লোক মরার আগে অনুতপ্ত হয়েছিল, কিন্তু সময় পায় না আর আমাদের সাথে দেখা করার, যা হবার হয়ে গেছে। এইগুলো নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর বিকালবেলা সময় পাইলে পার্টি অফিসে চলে আসিস। না না ভাই, ওইগুলো আমি একদম মাথা থেকে জায়গা ফলাই দিছি, ওইগুলো নিয়ে আর কোনো টেনশন করতেছি না, যা হবার সেটা হয়ে গেছে। এমপি হওয়া আমার কপালে ছিল না বইলাই হইতে পারি নাই, তা না হলে শামসু ভাইয়ের ফুল সাপোর্ট নেওয়ার পরেও কেন এমপি হতে পারবো না, ওইটা আমার কপালেই ছিল না। তা দেখি সময় পাইলে আমি যদি পার্টি অফিসে আসতে পারি তাহলে আসবনি। এ ডন, গাড়ি বের কর।
ভাই এই বুড়া যদি আর 2টা দিন আগে মরে যাইতো তাহলে তো আমাদের জন্য আর কোনো বাধাই থাকতো না। এখন শফিকের জায়গায় আপনি এমপি হইয়া ঘুরে বেড়াইতেন। আপনার এমপি হওয়া কেউ আর ঠেকাইতে পারতো না। কিন্তু সব কিছু হইল শেষমেশ মাঝখান থেকে আমাদের কপালটাই পুড়ে গেল। কি আর করবি বল, ওই যে তখন বললাম যে কপালে নাই, যার কারণেই এইটা হইতে পারলাম না। সমস্যা নাই, যা হবার হয়েছে রে ডন, ওইগুলো নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নাই। তুই এখন ইউনিয়ন পরিষদের কাজগুলোর দিকে মনোযোগ দে। কয়েকদিন যাবত তো ওইদিকে সময় দিতে পারতেছস না। আমি তো ভাবছি ভাই, প্রেসিডেন্ট হয়তো বা আমার উপর রাগ করতে পারে। ওনার সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি স্বতন্ত্র নির্বাচন করলাম, এতে করে হয়তো প্রেসিডেন্ট আমার উপর রাগ হইতে পারে। তা তো দেখি এইদিকে সব কিছু আপনি সেট আপ করে রাখছেন, প্রেসিডেন্ট তো একটা কথাও বললো না। আরে কি যে বলো না তুমি শফিক, তোমারে আমি কি বলছি, এইদিকে সব কিছুই তো আমি সেট আপ করে রাখছি। প্রেসিডেন্ট কেন তোমার উপর রাগ হইব? প্রেসিডেন্ট তো আরও শামসু দুর্বলতা ভালোভাবে বুঝতে পারছে। তুমি প্রেসিডেন্টকে বুঝিয়ে দিয়েছো যে তুমি জনতা পার্টির যোগ্য নেতা। দুইবার স্বতন্ত্র থেকে নির্বাচন কইরা 2বারই তুমি পাশ করছো। এর চাইতে আর কিছু প্রমাণ করতে লাগে? এখন শপথ গ্রহণ কইরা বগুড়াতে গিয়ে তোমাকে যেভাবে কাজ করতে বলছি সেইভাবে করো। হ ভাই, তাই তো দেখতেছি। সেই জন্যই তো আপনি মোল্লা ভাইয়েরও গুরু। মোল্লা ভাইয়ের পর আপনাকে আমি সঠিকভাবে পেলাম আমার পাশে। সব সময় আমি আপনাদেরই গুণগান গিয়ে যাব। বগুড়াতে গিয়ে এমন অবস্থা করব না ভাই, দেখবেন শামসু গ্রুপের অস্তিত্ব ওইখান থেকে নাই করে ফেলবো আমি। ওরা এতদিন যাবৎ আমার উপর অনেক অত্যাচার কইরা আইছে। মুখ বুঝা সব কিছু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। এখন সেই সময় চলে আইছে ভাই। তার দলের নেক্সট সেক্রেটারি হিসাবে কি আপনি হচ্ছেন নাকি? নানা শফিক, নেক্সট সেক্রেটারি হিসাবে হানিফকে নিয়োজিত করতে চাইতেছি। আর আমার পরিকল্পনা আরও ভিন্ন, সেটা সময় মতো তোমরা সবাই জানতে পারবে। এখন যেমন তোমাদের হয়ে আমি কাজ করে যাচ্ছি, সেই সময় তোমাদেরকেও আমার পাশে লাগবো। তখন যেন তোমাদেরকে আমি পাশে পাই। সেটা আবার বলতে হয় ভাই, আমি তো সব সময় আপনাদের সঙ্গেই ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমার এই এমপি হওয়ার পিছনে সম্পূর্ণত আপনারই অবদান। এটা আমি কিভাবে ভুলে যাইব? আমি আপনার জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। শুধু সময় মতো আমারে জানাই দিবেন যে আমার কি করতে হইব। দেখবেন আর কিছু আপনাকে করতে হইব না, বাদ বাকি সব কিছু আমি নিজেই দেখে নেব। তাড়াতাড়ি যাইতে হইব সকিব। অ্যাডভোকেট আরিফের সাথে আবার বসতে হইব। দলের সিনিয়র নেতাকর্মী যারা বন্দি আছে সকলকে বের করার পরিকল্পনা করতেছি। সবাইকে বের করে নিয়ে এসে তারপর শামসুর বিরুদ্ধে আবারও লাগবো। শামসুর অস্তিত্বই এখন এই দুনিয়া থেকে বিলীন করে দেব। অনেক কষ্টে শামসুকে দল থেকে সরিয়েছি। সেটাই তো ভাই, এতদিন তো শামসু অবৈধ ক্ষমতা বলে আমাদের গ্রুপের নেতাকর্মীদেরকেই জেলে বন্দি করে রেখেছিল। এদেরকে বের করে আনার সময় এখন হয়ে এসেছে। শামসু যেহেতু এখন আর কোনো কিছু করতে পারবে না, তাই আইনমন্ত্রীকে দিয়া এখন এদেরকে
বের করে নিয়ে আসলেই সব চাইতে ভালো হইব। তার জন্যই তো ওদেরকে বের করে নিয়ে আসতেছি।